ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল, জাতীয় নির্বাচনে থাকছে না ভোট, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত। জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগুলো চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী নির্বাচন সহজ হবে না, একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে, অভিযোগ তারেক রহমানের। যথাসময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। রাজধানী জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, সেনাবাহিনীর অভিযান, মৌচাকে দুই যুবকের রহস্যজনক মৃত্যু। এবং চানখারপুলে ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু, শহীদ আনাসের বাবার সাক্ষ্য গ্রহণ, পরবর্তী সাক্ষ্য আগামীকাল। সংবাদদাতা দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্তের পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ভোটের বিধান। এছাড়াও ৩০০ সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় সশস্ত্র বাহিনী বিভাগকে। শিউলি রায়ের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি সহ ৪ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন, অধ্যাদেশ ২০২৫। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আরপিও সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাতিল করা হয় ইভিএম প্রকল্প। সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, তবে এটি শুধু প্রযোজ্য যে আসনে একজন প্রার্থী থাকবে সেখানে। সেই সঙ্গে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। না ভোট বেশি হলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০০ সংসদীয় আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলেও জানান ইসি আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকেই প্রার্থীদের ভোট করতে হবে। এছাড়াও হলফনামায় মিথ্যা তথ্য সাপেক্ষে প্রার্থিতা ও এমপি পদও বাতিল হতে পারে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। এদিকে নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান ৮০,০০০-এর বেশি সেনা সদস্যের পাশাপাশি নৌবাহিনী, বিজেপি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। সোমবার কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। নির্বাচনের মাঠে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্যসহ নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। আরও আমরা ৪০,০০০ বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ থানা ও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা আর গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সময়েই মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দীর্ঘ ১৫ বছর পর সোমবার হয় নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সবশেষ জেলায় বিএনপির কাউন্সিল হয় ২০১০ সালে। দুপুর ১টায় নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বাইরে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে বিএনপি তা মেনে নেবে না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বেগবান করার জন্য কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাইলেও একটি অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা রেখে তিনি দলীয় কর্মীদের শতভাগ সজাগ থাকার আহ্বান জানান। এই সময় জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। আর বিএনপিতে প্রবেশ করে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাকে হত্যা করা হয়। জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখল নিয়ে কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল, এদের আমরা ধরে মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নাই যারা অপরাধ এখানে যুক্ত, তাদের পুলিশ একবার হলেও ধরা হয় না। আমরা তাদের বারবার ধরেছি, তারা আবার আইনি মাধ্যমে বের হয়ে এসে আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম, গত 10 মাসে আমাদের ধরেন যে একদম মানে যান পানি করা পরিশ্রমের ফলে গত 10 মাসে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। দুঃখজনকভাবে আজকে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাদ, আমরা যেমনটি বলছিলাম যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে এই মুহূর্তে আরো কাউকে আটক করা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন।
দুজন নয়, ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী। আমি যদি একটু বলতে চাই, রাত 8টায় কিন্তু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রবেশ করে যৌথ বাহিনী এবং রাত 8টায় কিন্তু তারা অভিযান শুরু করে এবং অভিযান শুরু করার পর এখন পর্যন্ত কিন্তু তারা দেশীয় অস্ত্র অর্থাৎ 2টি সামুরাই সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র কিন্তু উদ্ধার করেছে এবং উদ্ধার করে আটককৃতদেরকে কিন্তু তারা যেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন নিয়ে যাচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে যৌথ বাহিনী প্রবেশ করার পর কিন্তু তারা বিভিন্ন জেনেভা ক্যাম্পের যে বাসা রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পর তারা বেশ কিছু ধারালো অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র সহ মাদক এবং সামুরাই কিন্তু উদ্ধার করেছে এবং সেখান থেকে কিন্তু তারা বেশ কয়েকজনকে আটক করেছে। আমি যদি একটু দেখাতে চাই, যেমন দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করে যে সেনাবাহিনীর গাড়ি রয়েছে সেই সেনাবাহিনীর গাড়িতে কিন্তু তোলা হয়েছে এবং তাদের থেকে কিন্তু দেশীয় অস্ত্র অর্থাৎ সামুরাই সহ মাদক, বিপুল পরিমাণ মাদক কিন্তু উদ্ধার করেছে এবং যৌথ বাহিনী কিন্তু এখনো তাদের অভিযান পরিচালনা করছে এবং এই যৌথ বাহিনীতে কিন্তু আমি যদি একটু বলতে চাই, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, আজ কিন্তু এখানে দুপক্ষ কিন্তু সংঘর্ষে জড়ায়। মাদকের ব্যবসার যে আধিপত্য বিস্তার সেটিকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষ সংঘর্ষে জড়ায় এবং সেখানে কিন্তু শাহ আলম নামের একজন ব্যক্তির মৃত্যু হয়। তারপর কিন্তু বিকেল 4টায় এখানে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। পরবর্তীতে রাত 8টায় কিন্তু সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে যৌথ অভিযান সেটি কিন্তু পরিচালনা করে এবং এই যৌথ অভিযানে কিন্তু তারা বেশ কয়েকটি সামুরাই সহ দেশীয় অস্ত্র কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। যে উদ্ধারকৃত যেসব অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশীয় অস্ত্র সহ সামুরাই মাদক কিন্তু তারা উদ্ধার করেছে এবং সেই যারা এবং বেশ কয়েকজনকে আটক করেছে কিন্তু সেনাবাহিনী এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিদেশি কয়েকটি মদের বোতলও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং শুরু রাত 8টা থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। আপনারা যেমনটি জানেন যে এই মোহাম্মদপুরে যে জেনেভা এবং সেখানে কিন্তু কিছুদিন পর পরে কিন্তু মাদক চোরাচালানের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ তৈরি হয় এবং সেই সংঘর্ষে কিন্তু আজ একজন নিহত হওয়ার পর পরে কিন্তু এই অভিযান পরিচালনা শুরু করে। কিন্তু প্রথমে পুলিশ বিকেল 4টার দিকে অভিযান শুরু করে, এরপর কিন্তু রাত 8টায় কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, সেই সঙ্গে র্যাব, পুলিশ সদস্যরা কিন্তু এই অভিযানে কিন্তু যুক্ত হয় এবং এই অভিযানে পরিচালনার পর তারা কিন্তু বিভিন্ন জেনেভা ক্যাম্পের ভেতরে কিন্তু বেশ কয়েকটি ভবনে তল্লাশি চালানোর পর তারা কিন্তু বেশ কয়েকটি ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র সহ মাদক, মদের বোতল সহ কিন্তু বেশ কিছু সরঞ্জামাদি কিন্তু উদ্ধার করতে সক্ষম হয় এবং বেশ কয়েকজন কিন্তু আটক করতে সক্ষম হয়। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু তাদেরকে আটককৃতদেরকে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং এখনো কিন্তু তাদের যে অভিযান সেটি কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযান কিন্তু তারা এখনো চলমান রেখেছেন। তো এই ছিল মোহাম্মদপুরের যে জেনেভা ক্যাম্প, সেই জেনেভা ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জেনেভা ক্যাম্পে অভিযান চলছে, আমরা শুনছিলাম তার সর্বশেষ তথ্য। রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকেই 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন গাড়ি চালক জাকির হোসেন, অন্যজনের নাম মিজান। তারা নোয়াখালী চাটখিলের ধোবাতলি থেকে রোগী নিতে এসেছিল, কিন্তু কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে একাধিক গোয়েন্দা ইউনিট। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 10 আগস্ট ভোর 5:40 সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেট কার প্রবেশ করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্ট 2তে। গাড়িতে তখন ছিল 3 জন, একজন মালিক সৌরভ, চালক জাকির, অন্যজন মিজান। পরের ফুটেজে দেখা যায় মালিক সৌরভ ও মিজান গাড়ি থেকে নেমে রিসেপশনে কথা বলে। এরপর সৌরভ বের হয়ে যায় আর মিজান ফিরে যায় বেসমেন্টে। এরপর কেটে যায় প্রায় 30 ঘন্টা। একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে গাড়ির কাছে যেতেই ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসে। আপনি যদি বলেন যে আমার পেশেন্ট আছে, আমার গাড়ি তো রাখতে দিতে হবে, অবশ্যই দিতে হবে। একটা গাড়ি ঢুকছে, সে পেশেন্ট নিয়ে যখন যায় নাই তখন যাই ওখানে দেখতেছে, দেখে এই অবস্থা তখন কর্তৃপক্ষ। নিরাপত্তা কর্মীদের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় মিজান ও চালক জাকিরের মরদেহ। জানা যায় হাসপাতালে ভর্তি থাকা রোগী নিতে
নোয়াখালীর চাটখিল থেকে এসেছিলেন তারা। সে এয়ারপোর্টে লোক নিয়ে আসবে, যদি সুযোগ পাচ্ছে সে আমাকে নিয়ে যাবে। আমি আবার রিটার্ন করছি যে তাকে মানা করে দিই, সে যেন আসে, আমাদেরকে রিলিজ দিবে না। প্রচন্ড গরমে মরদেহ দ্রুত পচে গেছে। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। বলেন তদন্তের পরই জানা যাবে আসল রহস্য। 2টা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুরু হলো জুলাই আন্দোলনের রাজধানী চানখারপুলে আনাস সহ 6 হত্যা মামলার বিচার কাজ। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান। এ সময় 5 আগস্টে আনাস হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তিনি। এদিকে আনাস হত্যায় সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মা, আমি মিছিলে যাচ্ছি আর নিজেকে আটকে রাখতে পারছি না। মাকে এমন হৃদয় বিদারক চিঠি লিখে ঘর ছাড়ে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে। ওই দিন সেখানে শুধু আনাসই নয়, ঝরে যায় আরও 5টি তাজা প্রাণ। সোমবার চাংখারপুলে এই গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার 4 আসামি, শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। আদালতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির অপরাধের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। বলেন এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ 8 জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতরা বিচার প্রক্রিয়া বানচালের চেষ্টা করে পার পাবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে 1,500-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। মঙ্গলবার এই মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকায় বাড়ি থাকার সত্ত্বেও তা হলফনামায় গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে এসব প্লট বরাদ্দ দেন। সোমবার এমন অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের 3 কর্মকর্তা। এই 3 মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 আগস্ট। হাসান আল মাহমুদের রিপোর্ট। সোমবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের 3 কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে রাজুক আইন ভঙ্গ করে শেখ হাসিনা ও তার পরিবার রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দ নেন বলে সাক্ষ্য দেন তারা। রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজেরা লাভবান হতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেন বলে জানান দুদকের আইনজীবী। শেখ হাসিনা সহ এটা খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের নীতিমালা লঙ্ঘন করে এসব প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের ক্ষমতার অপব্যবহার করে
প্রধানমন্ত্রী, সে রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে তারা এই প্লটগুলা নিজ দায়িত্বে নিয়েছেন এবং রেজিস্ট্রি করে বকদখল করতেছে। এদিন দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন বাদীরা। এই ৩ মামলায় আরও ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিবেন। বিধি অনুসারে এটা আবেদন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার রাত ৭টা ৫০ কুয়ালালামপুরে পৌঁছান তিনি। মঙ্গলবার দেশটির পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন। দেখছেন সংবাদ রাত। পুলিশ হেফাজতে নির্যাতনে প্রাণ হারানো জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান এবং এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আরেক এএসআই রাশেদুলের যাবজ্জীবন থেকে সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড এবং সোর্স রাসালকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি এস.এম. কুদ্দুসজামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই রায়ে নাখোশ নিহতের পরিবার। আর জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। 2014 সালের 8 ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্সের সঙ্গে বাগবিতন্ডার পর ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজকে থানায় নিয়ে নির্যাতন চালায় কয়েকজন পুলিশ কর্মকর্তা। এতে জনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করে। পুলিশ হেফাজতে হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান, এএসআই কামরুজ্জামান ও রাশেদুল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। অপর 2 আসামি রাসেল ও সুমনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় দিলেন বিচারপতি এস.এম. কুদ্দুসজামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ। রায়ে জাহিদুর রহমান ও কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল এবং রাশেদুলের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। খালাস পায় সোর্স রাসেল। বিচার অন্তত পাইছে, তো এটা যে কত বড় দুর্বিষহ। 14 সালের ঘটনা, আজকে 25 সাল। তবে এই রায়ে সন্তুষ্ট নয় নিহত জনির পরিবার। তাদের অভিযোগ 2013 সালে হওয়া হেফাজতে মৃত্যু নিবারণ আইনে ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নেই। আমি পরিপূর্ণ রায় পাইনি। এই রায়ের মধ্যে একজনকে খালাস দিয়েছেন, একজনের সাজা কমিয়ে দিয়েছেন, আর একজনকে বহাল রেখেছেন। যাক, উপরে আল্লাহ আছে, আর কি বলবো, এটাই নসিবে ছিল আমার। আর যে আইনটা 2013-তে পাস করেছে, এই আইনটার মধ্যে অনেক কিছু যেগুলো নেই কোনো ক্ষতিপূরণ, নেই কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা। দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান শুরু থেকেই পলাতক, আর 7 বছর কারাদণ্ডপ্রাপ্ত সুমন কারাভোগ করে মুক্তি পেয়েছেন। 2013 সালে প্রণীত হেফাজতে মৃত্যু নিবারণ আইনে হওয়া প্রথম মামলার প্রথম রায় এটি। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। তারপরেও নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা বলছেন, দলীয় লেজুর ভিত্তির বাইরে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে দায়িত্ব দেবেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 6 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ডাকসু নির্বাচনের আমেজ। আগামী 9 সেপ্টেম্বর ভোট ঘিরে ব্যস্ত সময় পার করছে ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, যা প্রকাশ করা হয়েছে প্রতিটি হলের ওয়েবসাইটে। আমরা খসড়া ভোটার তালিকায় এ পর্যন্ত 39,932 জনকে পেয়েছি। আজকে যখন ফাইনাল হবে কিছু বাড়তে পারে, কিছু কমতে পারে। হ্যাঁ, এই তালিকাটা আমরা হলের ওয়েবসাইটে আমরা দিয়ে দিব পিডিএফ আকারে, কেউ আর চেঞ্জ করতে পারবে। ওখান থেকে প্রিন্ট নিয়ে ওনারা হল অফিসে টাঙিয়ে দেবে।
তিনি জানান, যাচাই বাছাই শেষে এতে বাদ পড়েছেন চিহ্নিত জুলাই আন্দোলন বিরোধী ও রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িত মামলার আসামিরা। জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, তার বিরুদ্ধে অবস্থানরত কোনো একটা গ্রুপ যদি এখানে থেকে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে অথবা আইন শৃঙ্খলার কোনো ইস্যু থাকে, হ্যাঁ, সেটা আইনগতভাবে ব্যবস্থা হচ্ছে। সেখান থেকে হয়তো তারা বাদ পড়ে যাচ্ছে, কারণ যেহেতু অপরাধের সাথে জড়িত। শিক্ষার্থীরা বলছেন, দলীয় লেজুর ভিত্তির বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন নেতাই বেছে নিতে চান তারা। নেতা আসুক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। আমরা চাই আমাদের অধিকারগুলা যারা অকপটে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে বাস্তবায়ন করতে পারবে, এরকম নেতা তৈরি হোক। ডাকসুর প্রতি একটা এক্সপেকটেশন হচ্ছে গিয়ে তারা যেন স্বতন্ত্রভাবে সব কাজ চালিয়ে যায়, কোনোভাবে যেন কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে আলাদা তাদের কোনো অঙ্গ সংগঠন যেন কাজ না করে। এবারের ডাকসু নির্বাচনে 6টি ভোট কেন্দ্রে 41টি পদের নেতৃত্ব নির্ধারণে ভোট দেবে শিক্ষার্থীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে 1947 সালের দেশভাগের ইতিহাস, পিলখানা ও শাপলা গণহত্যা সহ 2018 সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামী গণ অধিকার পরিষদ সহ 4 সংগঠনের নেতারা। জুলাই ঘোষণাপত্রে উল্লেখিত 5টি ঘটনার ইতিহাস অন্তর্ভুক্তির দাবিতে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, একটি গোষ্ঠীকে খুশি করে 5 আগস্ট ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এতে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ সময় 1947-এর ইতিহাস, পিলখানা ট্র্যাজেডি, শাপলার গণহত্যা এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন বক্তারা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 25 যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার কুটরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ইরফান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের কুটরাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় 25 জন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাসটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারো তাদের ইনসেন্টিভ স্কিমের 2024-25-এর ফাইনাল উদযাপনের জন্য একটি মেগা মিট আয়োজন করেছে। শুক্রবার সারা দেশ থেকে 300 জনেরও বেশি ডিলার, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা এই আয়োজনে অংশগ্রহণ করেন। 2024 সালের 14 নভেম্বর থেকে 2025 সালের 13 মার্চ পর্যন্ত চলমান এই স্কিমে 9,000-এর বেশি বিক্রেতা অংশ নিয়েছিলেন। ওয়াকারো বাংলাদেশের চেয়ারম্যান ভি নওশাদ, পরিচালক সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, রমিজ ওমর, সাইফ শাহরিয়ার ইসলাম, আব্দুল সালাম এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা আফরান নিশো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াকারোর। দৈনিক 40,000 জোড়া উৎপাদন ক্ষমতা সম্পন্ন ওয়াকারো 1,000 জনের বেশি লোককে সরাসরি নিয়োগ করেছে এবং পরোক্ষভাবে আরও 3,000 লোকের কর্মসংস্থান তৈরি করেছে। দেখছেন সংবাদ রাত।